আসসালামু আলাইকুম এভরিওয়ান। মশলাবিহীন পাকিস্তানি পেশোয়ারি বিফটা যে কি মজা হয় আপনারা বাসায় একবার রান্না করে না খেলে বুঝবেন না। আমি একবার রান্না করেছিলাম, তারপর আমার বাসার সবাই এত বেশি পছন্দ করেছে যে আমার প্রায় এখন এই পেশোয়ারি বিফটা রান্না করা হয়। তারা মশলা দিয়ে রান্না করা মাংসের চাইতেও এই মশলাহীন মাংসটাই বেশি পছন্দ করছে। বাঙালি হয়েও মশলা ছাড়া মাংসটাই তারা পছন্দ করছে বেশি। বোঝেন অবস্থা কি পরিমাণ মজা হতে পারে। পেশোয়ারি বিফ রান্না করার জন্য হাড় চর্বি সহ মাংস নিতে হবে। যদি এরকম নল্লি থাকে তাহলে তো আরো বেশি ভালো হয়। তো আমার কাছে একটা এরকম বড় হাড় ছিল, সেটা নিয়েছি। আর এখানে আমি যেই জুসি পিসগুলো আছে মাংসের সেগুলো নিয়েছি, চর্বি সহই কিন্তু আমি নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিলের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে একটু গলিয়ে নেব, আর তারপর যে মাংসগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এই মাংসগুলোকে ঘিয়ের মধ্যে অনেকক্ষণ ভেজে নিতে হবে। আপনারা যদি এই মাংসটা না ভেজে সাজিয়ে চড়িয়ে দেন তখন কিন্তু সেটা খেতে বেশি মজা হবে না, এটা কিন্তু বলে রাখলাম। তো মাংসটাকে ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে মাংস থেকে পানি বের হয়ে আসবে, আর সেই পানিটা শুকিয়ে মাংস থেকে আবার তেল বের হয়ে আসবে। সেই তেলের মধ্যে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে মাংসটার স্বাদ অন্য লেভেলে চলে যায়। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখবেন এই পেশোয়ারি বিফের স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে তেল বের হয়ে এসেছে। এখন এই তেলের মধ্যে আমি মাংসটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। এতে করে মাংসের মধ্যে খুবই সুন্দর একটা স্মেল চলে যাবে, যেটা পরবর্তীতে খেতে খুবই মজা হবে। আর এইভাবে ভাজলে এই পেশোয়ারি বিফের যে গ্রেভিটা সেটাও কিন্তু খুব সুস্বাদু হয়। অনেকক্ষণ ভাজার পর আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করব। এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে আলু দিয়ে আলুটাকেও একটু ভেজে নেব। তো আমার মনে হয়েছে আর একটু ঘিয়ের প্রয়োজন, এই জন্য আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। এখন এখানে বড় সাইজ করে রাখা আলু দিয়ে দিচ্ছি, তার সাথে অ্যাড করছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। আপনারা খেয়াল করে দেখবেন লবণটা কিন্তু আমি প্রথমে দিইনি। প্রথমে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর তারপর লবণটা ব্যবহার করতে হবে। এ পর্যায়ে আলু এবং লবণ দিয়ে আমি মাংসটাকে আরো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এতে করে আলুটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসবে। আলুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখন চুলার আঁচটা একদম কমিয়ে দেব। আর তারপর এখানে অ্যাড করব 2টা টমেটো, 4 থেকে 5টা আস্ত দেশি রসুন, 3-4টা আস্ত পেঁয়াজ অ্যাড করব। তার সাথে কাঁচামরিচটা আমি ভেঙে অ্যাড করছি। আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই বুঝে কাঁচামরিচটা এখানে অ্যাড করবেন। তার সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ আস্ত গোলমরিচ। তারপর আমি এখানে 1 লিটারের ওপরে পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। আপনারা পানির পরিমাণটা আর একটু বেশি দিবেন, কারণ এই মাংসের গ্রেভিটা নিয়ে পরবর্তীতে কিন্তু টানাটানি পড়ে যায়, এতটাই মজা হয়। আমি 1 লিটারের ওপরে পানি দিয়েছিলাম। পানিটা দেওয়ার পর চুলা আঁচটা বাড়িয়ে অপেক্ষা করছিলাম যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। যখন বলক চলে এসেছে তখন চুলা আঁচটা একদম কমে রেখে এই মাংসটাকে আমি প্রায় 3 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। আর 3 ঘন্টা রান্না করার পর মাংসটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। আপনারা হয়তো ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এই মাংসটা রান্না করার সময় অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে। তো একটু সাবধানে রান্না করতে হবে, যেহেতু চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, সেক্ষেত্রে অতিরিক্ত নাড়াচাড়ার একদমই প্রয়োজন পড়বে না। মাংসটা রান্না হওয়ার শেষে আমি এখানে আদা কুচি ব্যবহার করছি, আরও কিছুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, আর তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে মাংসটাকে ঢেকে দমে বসিয়ে রাখবো কিছুক্ষণ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কি পরিমাণ সফট হয়েছে। এই মাংসটা খেতে যে কি মজা হয়েছে, মাংসের চাইতে মাংসের গ্রেভিটা বেশি মজা হয়েছে। আর আপনারা যদি রসুন দেন, রসুনটা অবশ্যই ব্যবহার করবেন। এই মাংসের রসুনটা খেতে কিন্তু খুবই মজা হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।